ওয়েলকাম টু মুক্তা সিরিজ। ড্রামার শুরুতেই আমাদেরকে রাজকুমার দুয়ানের মহল দেখানো হয়। এখানে আমরা রাজকুমার দুয়ানের স্ত্রীকে দেখতে পাই, যে কিনা অন্য একটি পুরুষের সাথে ছিল। সেই লোক তার পিঠে একটা ফুল এঁকে দেয়। এরপর তারা আরো ঘনিষ্ঠ হতে শুরু করে। ঠিক ওই সময় সিন কাট হয়। এরপর দেখানো হয় রাজকুমার দুয়ান এখানে এসেছে। সে দাসীকে বলে ও কি একবারও উঠেছে। তখন তার স্ত্রীর ঘুম ভাঙে। সে বলতে থাকে, আমার ঘরে কে এসেছে? যখন সে তার স্বামীকে দেখে সে বলে, দুয়ান, তুমি এখানে কেন? দুয়ান বলে, তোমার সাহস কি করে হলো আমার নাম ধরে ডাকার? সে বলে, আরে আমি এখানকার রানী, একজন রাজকুমারের নাম ধরে আমি কেন ডাকতে পারবো না? দুয়ান তখন তার গলা চেপে ধরে। সে বলে, তুমি এখন নিজেকে কি ভাবছো? সে বলে, তোমার সাহস কি করে হলো আমার গলা চেপে ধরার? আমি কিন্তু মহারাজকে বলবো। দুয়ান বলে, জিনলি, ঘুম থেকে উঠে নিজেকে এখন রানী ভাবছো? সে তখন ভাবতে থাকে, জিনলি, এটা তো আমার মহল নয়, এই দাসীদেরও তো আমি চিনি না। সে বলতে থাকে, আমি কিছুই বুঝতে পারছি না, আমি এই রাজ্যের রানী, আমার স্বামী মহারাজ। সে তখন একটা আয়নার কাছে গেলে দুয়ান গিয়ে আয়নাটা ফেলে দেয়। সে বলে, তুমি শুধুমাত্র অজ্ঞান হয়ে গিয়েছিলে, আর কিছুই হয়নি। কাল কিন্তু রানীর শেষকৃত্য অনুষ্ঠান, তাই সকাল সকালই তৈরি হয়ে যেও। এরপর দুয়ান চলে যায়। রানীর শেষকৃত্য, এই কথা শুনে জিনলি মাটিতে বসে পড়ে। এরপর সে ভাঙা আয়নাটা হাতে নিলে সিন 4 ঘন্টা আগে চলে যায়। আসলে এর নাম হলো ইউনশি, আর সে এখানকার মহারানী। আজ ইউনশির জন্মদিন। সে যখন তৈরি হচ্ছিল তখন তার কাছে কেউ একজন একটা গিফট পাঠায়। ইউনশি ভাবে এটা মহারাজ পাঠিয়েছে, কিন্তু দাসীরা বলে এটা দুয়ান পাঠিয়েছে। বাহিরে রানীর জন্য সবাই অপেক্ষা করছিল। সেখানে আসল জিনলিও ছিল। ইউনশি তার এক দাসীকে একটা জেট দেয় আর বলে, প্রাসাদের ডাক্তাররা নাকি অনেক পোকামাকড় নিয়ে এসেছে। আমি পোকা ভয় পাই, আর আমার মনে হয় আমার এই জেটটা পোকামাকড় দূরে রাখে। দাসী এরপর তাকে সেই জেটটা পরিয়ে দেয়। সে দেখতে পায় তার এক দাসীর পেট ব্যথা, তাই সে তাকে বিশ্রাম নেওয়ার জন্য চলে যেতে বলে। এরপর সে বাইরে এসে দেখতে পায় বাইরে আতশবাজি জ্বলছে, যেটা মহারাজ নিজে আয়োজন করেছে। সবাই রানীর দীর্ঘ জীবনের জন্য জয়ধ্বনি করছে। একটু পর মহারাজ সেখানে আসে। মহারাজ বলে, তুমি খুশি হয়েছো? ইউনশি বলে, আপনি আমার জন্য এত কিছু করেছেন, আমি খুশি হব না? তখনই মহারাজ বলে ওঠে, পেছনে দেখো। তারা দেখতে পায় প্রাসাদে আগুন লেগেছে। মহারাজ সেখানে যেতে চায়, কিন্তু তার লোকেরা তাকে ধরে রাখে। ইউনশির পায়ের উপর একটা দরজা পড়ে যায়, যার কারণে সে বের হতে পারে না। এরপর সিন আবারও বর্তমানে আসে। সে বলে, আমি সত্যি তাহলে মারা গেছি, কিন্তু তাহলে আমি দুয়ানের স্ত্রীর শরীরে কেন এসেছি? তখন দাসী বলে, আপনি যেভাবে বলেছিলেন আমি সেভাবে পানি রেডি করে দিয়েছি, আপনি চাইলে গোসল করতে পারেন। জিন্নি যখনই গোসল করার জন্য পা নিচে নামায়, তখন কেউ একজন তার পা টেনে তাকে নিচে নামায়। এরপর আমাদেরকে একটু আগের সিন দেখানো হয়, যেখানে দেখা যায় একটু আগে এখানে দুয়ান গোসল করতে এসেছে। তখন তার আগের দিনের কথা মনে পড়ে, যখন ইউনশির জন্মদিন ছিল। দুয়ান অনেক খুশি ছিল। সে বলছিল, আমি দোয়া করি তুমি যেন 1000 বছর বেঁচে থাকো। তখনই হঠাৎ সে শুনতে পায় প্রাসাদে আগুন লেগেছে। সে তখনই তাকে বাঁচাতে প্রাসাদের ভেতরে যায়। তবে সেখানে গিয়ে সে জিনলিকে পড়ে থাকতে দেখে। গার্ডরা বলে, আপনি ম্যাডামকে নিয়ে যান, আমরা মহারানীকে খুঁজছি। দুয়ান জিনলিকে নিয়ে যখন চলে আসছিল, তখনই সে শুনতে পায় পেছনের ঘরে পুরো ঘরে আগুন লেগে গেছে। তবে তাকে জিনলিকেও বাঁচাতে হবে, তাই সে সেই ঘর থেকে চলে আসে। এখন সে পানিতে বসে বসে ভাবছিল, আমি যদি আর একটু আগে সেখানে যেতাম তাহলে হয়তো আমি ইউনশিকে বাঁচাতে পারতাম। ওই মুহূর্তেই জিনলি সেখানে আসে, তাই দুয়ান তার পা টেনে ধরে। দুয়ান বলে, তুমি এখানে কেন এসেছো? তখনই সে দেখতে পায় সেখানে ওয়াইনের গ্লাস রাখা আছে। দুয়ান জিনলির কাছে এসে বলে, তুমি কি ভাবছো? তুমি তোমার রূপ দেখিয়ে আমাকে ভুলিয়ে ফেলতে পারবে? তাহলে আমি তোমাকে বলে রাখি, তুমি অনেক হতাশ হবে। ইউনশি মনে মনে ভাবে, আমি তাহলে ঠিকই শুনেছিলাম, দুয়ান আর তার স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো না। এরপর ইউনশি দেখতে পায় দুয়ান এক দাসীকে মেরে ফেলছে। ইউনশি সেটা দেখে অনেক ভয় পেয়ে যায়, আর সে সেখান থেকে চলে আসে। দুয়ানও তাকে দেখতে পায়। সে ভাবতে থাকে, কেন জিনলি এখানে এসেছিল? এই খুনের পেছনে কি জিনলি জড়িত কিনা? এরপর ইউনশি আসে ফিউনারেলে। সেখানে সে নিজের ছবি টাঙানো দেখে কাঁদতে থাকে। তখন সেখানে সে দাসী আসে, যে কিনা পেটে ব্যথার জন্য নিজের ঘরে চলে গিয়েছিল। ইউনশি তাকে তার আরেকজন দাসীর কথা জিজ্ঞেস করে। সেই দাসী বলে, ও মারা গেছে, হঠাৎ আগুন লাগায় নিচে যারা ছিল শুধুমাত্র তারাই বেঁচেছে, আপনাকে রাজকুমার দুয়ান বাঁচিয়েছে, বাকি সবাই মারা গেছে। ইউনশি ভাবে, কিছু তো একটা সমস্যা আছে, কি হতে পারে যে এত নিষ্ঠুর? তখন সেখানে দুয়ান আসে। ইউনশি মনে মনে ভাবে, হ্যাঁ, ওই মেরেছে এত লোককে। ও বলেছিল ও জন্মদিনে থাকতে পারবে না, তাহলে আগুন লাগার সময় ও কিভাবে আসলো? এই জন্যই ও কালকে ওই দাসীকে মেরে ফেলেছে, যাতে তার মুখ বন্ধ করে ফেলতে পারে।
আমাকে যে করেই হোক প্রমাণ জোগাড় করতে হবে। এরপর সে দুয়ানের ঘরে যায়, যেখানে পুড়ে যাওয়া প্রাসাদ থেকে যে সকল জিনিস উদ্ধার করা হয়েছে সেগুলো ছিল। ইউনশি দেখতে পায় এখানে সেই গিফটটা ছিল যেটা দুয়ান তাকে দিয়েছিল। এরপর সে সেখানে একটি পাউডার পায়। সে পাউডারটাকে একটা খোলা কিছুর উপর রাখে, আর দেখা যায় বাতাস লাগার সাথে সাথেই সেখানে আগুন ধরে যায়। ইউনশি বলে এর নাম হলো ইউলো ফসফরাস। তার মানে ওই আগুন কোনো দুর্ঘটনা ছিল না। সে তখন ভাবে তাকে মহারাজকে জানাতে হবে। সে তখন একটা ঘর দেখতে পায় যেখানে বিভিন্ন পোকামাকড় নিয়ে গবেষণা করা হয়। সে তখন সেই ঘরে যায়। এদিকে দুয়ান ঘরে এসে বুঝতে পারে কেউ এখানে এসেছিল। এরপর রাতে ইউনশি একটি বিষের ওষুধ নিয়ে আসে। সে এটা এনেছে দুয়ানকে মারতে। দুয়ান তাকে বলে এত রাতে তুমি কোথায় ছিলে? ইউনশি বলে এমনি হাঁটছিলাম। তুমি কি ড্রিঙ্ক করছো? দাও আমি তোমাকে ড্রিঙ্ক ঢেলে দিই। সে তখন সেই ড্রিঙ্কের ভেতরে বিষের ওষুধ মিশিয়ে দেয়। দুয়ানও সেটা খেয়ে ফেলে। ইউনশি তখন বলে এবার তুমি বুঝতে পারবে মরার সময় কেমন যন্ত্রণা হয়। দুয়ান বলে তার মানে তুমি আমাকে মারতে চাইছো? ইউনশি তখন তার মাথায় আঘাত করে দেয়। দুয়ান তখন ইউনশিকে কোলে নিয়ে নিজের ঘরে চলে যায়। এরপর সে তার হাত বেঁধে ফেলে। আসলে ইউনশি তাকে যে বিষটা দিয়েছে সেটা খেলে মানুষ মারা যায় না। সেটা হলো একটা লাভ পয়জন, যেটা মানুষের শরীরে গেলে মানুষের ফিলিংস বেড়ে যায়। দুয়ানের তখন মনে হতে থাকে এটা ইউনশি। সে তাকে বলে তুমি ফিরে এসেছো আমার কাছে, আমি তোমাকে আর কখনোই যেতে দেব না, আমি তোমাকে রক্ষা করব। সে তার কাছে আসতে চাইলে ইউনশি তার হেয়ার পিন দিয়ে তাকে আঘাত করে। এরপর সে সেখান থেকে পালিয়ে আসে। সে ভাবতে থাকে দুয়ান কি তাহলে আমাকে পছন্দ করে? তাহলে ও আমাকে মারতে কেন চেয়েছিল? নাকি আমাকে অন্য কেউ মারতে চেয়েছিল? কিন্তু আমি তো ওকে বিষ দিয়ে দিয়েছি। সে আবারও সেই বিষের বক্সটাকে খুঁজে বের করে। সেটার উপরেই এর প্রতিষেধক লেখা ছিল। সেখানে লেখা ছিল এটা হলো লাভ পয়জন। এর প্রতিক্রিয়া কমাতে হলে সেই মানুষটাকে কিস করতে হবে। ইউনশি যখনই এদিকে আসতে চায় দুয়ান তাকে বলে আমার কাছে এসো না। ইউনশির তখন পুরনো কিছু কথা মনে পড়ে, যেখানে দুয়ান মাস্ক পরা ছিল আর সেই ইউনশিকে বলছিল আমার কাছে এসো না। ইউনশি বলে তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। দুয়ান বলে আমি ভয় পাচ্ছি কারণ হয়তো আমি তোমার ক্ষতি করে ফেলবো। বর্তমানে ইউনশি ভাবতে থাকে না না, ওকে মরতে দেওয়া যাবে না। দুয়ানও তখন অজ্ঞান হয়ে যায়। ইউনশি তখন তার কাছে এসে তার কাছে ক্ষমা চায়, আর এরপর সে তাকে কিস করে। এরপর সে নিজেও অজ্ঞান হয়ে যায়। সকালে যখন তার জ্ঞান ফেরে তখন সে দেখতে পায় তার হাত বাঁধা এবং তাকে দুয়ান বেঁধে রেখেছে। দুয়ান নিজের চোখে কাপড় বেঁধে তার দিকে তীর পয়েন্ট করে রাখে। ইউনশি বলে তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি এগুলো কি করছো? কিন্তু দুয়ান তার দিকে তীর ছুঁড়ে মারে, তবে সেটা তার গায়ে লাগে না। এরপর দুয়ান আরো 3টি তীর ছোড়ে, যেগুলোর একটাও ইউনশির গায়ে লাগে না। দুয়ানের পর তার কাছে এসে বলে তোমার কত বড় সাহস যে তুমি আমাকে বিষ দিয়েছিলে। ইউনশি বলে রাজকুমার আমার ভুল হয়ে গেছে, আসলে আমি আপনাকে বিষ দিতে চাইনি, সেটা ভুলভাবে হয়েছে। তবে কাল বিষ খাওয়ার পর আপনি কি জানেন আপনি আমাকে কি কি বলেছেন? দুয়ান বলে কি বলেছি আমি? ইউনশি বলে আপনি আমাকে মহারানী ইউনশি ভেবেছেন, এরপর আমাকে ভালোবাসার কথা। এইটুকু বলতেই দুয়ান খেপে যায়। সে বলে একদম বাজে কথা বলবে না, সে আমাদের রাজ্যের মহারানী, রাজ্যের গৌরব, তার চরিত্র নিয়ে একটা বাজে কথা বলবে না। এ ধরনের কথা যেন আমি কোনোদিন তোমার মুখে না শুনি। এরপর সে সেখান থেকে চলে যায়। ইউনশি ভাবতে থাকে ও আমার তাহলে অনেক চিন্তা করে, তাহলে আমাকে খুনটা কে করেছিল? মহারাজ আসলে আমি মহারাজের সঙ্গে দেখা করব, এরপর তাকে সবকিছু খুলে বলবো। এরপর ফিউনারেলের অনুষ্ঠান দেখানো হয়, যেখানে সবাই কান্না করছিল। একটু পর সেখানে মহারাজ আসে। সে মহারানীর জন্য কাঁদতে থাকে। সে কতগুলো চিঠি দেখিয়ে বলে এর মধ্যে আমি আমার ভালোবাসার কথাগুলো লিখে রেখেছিলাম, যা তোমাকে কোনোদিন বলা হয়নি। আমি যে তোমাকে কতটা ভালোবাসি তা আমি তোমাকে ভালোভাবে বোঝানোর আগেই তুমি চলে গেলে। এসব কথা শুনে ইউনশির অনেক খারাপ লাগছিল যে তার স্বামী তাকে কতটা ভালোবাসে। ফিউনারেল শেষ হওয়ার সাথে সাথেই সে মহারাজের সঙ্গে দেখা করার জন্য তার পেছন পেছন যেতে থাকে। এদিকে দুয়ানের কাছে তার সৈনিক এসে বলে মহারানীর প্রাসাদ থেকে এই পাউডার পাওয়া গেছে, যে পাউডার আমি জিনলি ম্যাডামের ঘরে পেয়েছি। দুয়ান তখন বুঝতে পারে যে জিনলি আসলে মহারানীকে মেরেছে। অন্যদিকে জিনলি মহারাজের কাছে আসে। মহারাজ তাকে দেখে তার এনজকে সরে যেতে বলে। ইউনশি কিছুক্ষণের জন্য ভুলেই যায় যে সে আসলে জিনলির বডিতে আছে। সে মহারাজের কাছে আসতেই মহারাজ তার হাত ধরে তাকে বলে তুমি কাঁদছো কেন? তুমি কি এখনো ভয় পেয়ে আছো? ইউনশি তাকে জড়িয়ে ধরে। মহারাজ বলে ভয় পেও না, এখন তো সব ঠিক হয়ে গেছে। আসলে দোষটা আমারই হয়েছে, ওই দিন আমার তোমার কাছে যাওয়া উচিত ছিল, কিন্তু আমি কি করব বলো, আমি তো মহারাজ, সবার সামনে নাটক তো করতেই হবে। ইউনশি তখন একদম থমকে যায়। মহারাজ বলে তুমি অনেক আলাদা, এজন্যই আমার তোমাকে এত ভালো লাগে। ওই দিন আমার অনুষ্ঠানে আসতেই দেরি হয়ে গিয়েছিল,
তাও তো তোমার জন্যই হয়েছিল বলো। তখন আমাদেরকে দেখানো হয় ওই দিন মহারাজ জিনলির সাথে ছিল। এরপর সে বলে, তবে তুমি কিভাবে এত কিছু করলে? ইউনশির পোশাকের ভেতরে তুমি তুলোর আবরণ লাগিয়ে দিয়েছিলে। দুয়ানের উপহারটাকে বদলে তার ভেতরে তুমি ইয়েলো ফসফরাস দিয়ে দিয়েছিলে। যদি ধরা পড়ে যেতে তাহলে আমি তোমাকে কিভাবে বাঁচাতাম? ইউনশি তখন সবটা বুঝতে পারে। সে বুঝতে পারে তার স্বামী আর জিনলির মধ্যে আসলে অ্যাফেয়ার ছিল। তার চোখের পানি তখন থামছিলই না। মহারাজ তাকে বলে, আরে কেঁদো না, এখন সবকিছু ঠিক আছে। এসব তো আমি তোমার জন্যই করেছি বলো। ইউনশি তখন ভাবতে থাকে, তাহলে আমার খুনি আমার স্বামী। মহারাজ বলে, বলো তুমি কিভাবে আমাকে ধন্যবাদ বলবে? ইউনশি বলে, কি চান আপনি? মহারাজ তাকে কাছে টেনে নেয়। সে বলে, তুমি কি আমাকে মিস করছো? দেখো আজ তো সম্ভব না, তবে আরেকদিন সবকিছু হবে। কিছুদিন পর দুয়ান যখন একেবারে ফেসে যাবে, এরপর তোমাকে আমি আমার রানী বানিয়ে ফেলবো। ইউনশি বুঝতে পারে জিনলি আর মহারাজ মিলে এমন প্ল্যান করেছিল যে মহারানী মারা যাবে আর তার দায় পড়বে দুয়ানের উপর। মানে এক ঢিলে দুই পাখি মারবে তারা। ইউনশি এরপর তার মাথার হেয়ারপিনটা বের করে। সে যখনই মহারাজের উপর আক্রমণ করতে যাবে তখনই দুয়ান এসে তার হাত ধরে ফেলে। সে মহারাজকে বলে, ভাইয়া, আমি আমার স্ত্রীকে নিয়ে যাচ্ছি, তার সঙ্গে আমার কিছু কথা আছে। এরপর সে তাকে নিয়ে যেতে থাকে। ইউনশি মনে করতে থাকে, সে একদিন মহারাজকে বলেছিল, শুনেছি জিয়াং পরিবারের মেয়ে জিনলি নাকি আমাদের প্রাসাদে আসছে। সে নাকি দেখতে খুবই সুন্দরী। মহারাজ তখন বলে, আরে তুমি কি হিংসা করছো নাকি? তুমি একদম ভেবো না, সে তোমার অর্ধেকও না। তাকে আমি প্রাসাদে আনছি দুয়ানের বউ করে। ইউনশি এসব মনে করছিল। তখন দুয়ান তাকে বলে, তুমি আসলে কি করতে চাইছো বলো তো? এখন তুমি কাকে মারতে চাইছিলে? কিন্তু ইউনশি তখন অজ্ঞান হয়ে যায়। দুয়ান তখন তাকে কোলে নিয়ে প্রাসাদের বাইরে চলে আসে। এরপর সে তাকে ধপাস করে নিচে ফেলে দেয়। এরপর সে তার গলা ধরে বলে, তুমি কি নাটক করছো? তুমি মহারানীকে মেরেছো। তুমি কি ভাবছো আমি এটা প্রমাণ করতে পারবো না? ইউনশি তাকে সবকিছু বলতে চায়, তবে সে ভাবে এখন আমি তাদেরকে সবকিছু বললে কেউ আমার কথা বিশ্বাস করবে না। তাই সে দুয়ানকে বলে, আপনি ভুল করছেন, আমি কিছুই করিনি। দুয়ান বলে, সেটা আমি নিজে প্রমাণ করব। এরপর সে সেখান থেকে চলে যায়। এরপর দিন ইউনশি ভাবতে থাকে, কেমন একটা জীবন আমার, এক নিমেষে সব শেষ হয়ে গেল। 7 বছরের বিয়ের সম্পর্ক, ভালোবাসা সব ঘৃণায় পরিণত হয়ে গেল। আর আমার আত্মা এসে পড়ল এক খুনির শরীরে। অন্যদিকে দুয়ানের কাছে তার সৈনিক আসে। সে বলে, আমরা যে দাসী অর্থাৎ শৈলিনকে যে ছেড়ে দিয়েছিলাম, সে এখন সবকিছু স্বীকার করেছে। সে বলেছে জিনলি ম্যাডামই নাকি মহারানীর পোশাকে তুলোর আবরণ লাগিয়েছিল। আর আরেকটা কথা, মহারাজের সঙ্গে নাকি জিনলি ম্যাডামের অবৈধ সম্পর্ক রয়েছে। তখন দুয়ানেরও মনে পড়ে সে এমন কিছু একটা দেখেছে। সে তখন বুঝতে পারে এরা দুজন তাদের পথের কাঁটা সরানোর জন্যই এটা করেছে। সে তখন অনেক রেগে যায়। রেগে তখনই সে ইউনশির কাছে আসে। সে বলে, শৈলিন সবকিছু স্বীকার করে নিয়েছে। ইউনশি বলে, তুমি কি আমাকে বোকা পেয়েছো নাকি? শৈলিনকে তুমি মেরে ফেলেছো, সেটা আমি নিজে দেখেছি। দুয়ান বলে, না, আমি তো শুধুমাত্র তার মুখ থেকে সত্যিটা জানতে চেয়েছিলাম, যেটা আমি এখন জেনে ফেলেছি। এবার তুমি কিছুতেই বাঁচতে পারবে না। ইউনশি বলে, তুমি ভুল জেনেছো। আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, আমি মহারানীকে মারিনি। এরপরে যদি তোমার আমার কথা বিশ্বাস না হয় তাহলে তুমি আমাকে মেরে ফেলো। দুয়ান রাগে তখন তাকে ধরে পানির ভেতর চুবিয়ে রাখে আর বলে, আমি তোমাকে বোঝাবো যে শ্বাস বন্ধ হয়ে গেলে কেমন লাগে। তখন হঠাৎ করে তার শরীর খারাপ হয়ে যায়। আসলে সেই লাভ পয়জনের এফেক্ট এখনো যায়নি। সেটা শুধুমাত্র কিসের মাধ্যমে থামিয়ে রাখা সম্ভব, তবে পুরোপুরি বন্ধ করা সম্ভব না। ইউনশি তখন দুয়ানকে বাঁচাতে আবারও তাকে কিস করে। একটু পরে দুয়ান ঠিক হয়ে যায়। সেই ইউনশিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর বলে, তুমি যা করেছো তার শাস্তি তোমাকে পেতে হবে। এরপর দেখা যায় মহারানীর ফিউনারেলের আজ দ্বিতীয় দিন। আজ ইউনশির ভাই সেখানে আসে। ইউনশি ভাবতে থাকে মহারাজ হয়তো তার ভাইকেও ব্যবহার করতে পারে। তাই সে বলে, এই বয়সে যদি এরকম হয় বড় হলে কেমন হবে? কিন্তু মহারাজ ভাইয়ের সঙ্গে ভালো করে কথা বলে। তখনই একজন এনট সেখানে আসে। সে মহারাজের কানে কানে কিছু একটা বলে। এরপর সে তাকে আলাদা নিয়ে গিয়ে বলে, ইদানিং রাজকুমার দুয়ান মহারানীর মৃত্যুর অনেক খোঁজ করছে। মহারাজের তখন অনেক রাগ উঠতে থাকে। পরদিন সে দুয়ানকে ডেকে পাঠায়। সে তার দিকে একটি কাগজ ছুড়ে দেয়। এরপর সে বলে, তুমি রাগ করো না, আসলে মন্ত্রীরা বলাবলি করছে আমার স্ত্রী নাকি ভালো ছিল না। তুমিও নাকি আমার এখন এই খারাপ সময়ের সুযোগ নিতে পারো। তুমি কি সত্যিই তা করবে? দুয়ান তখন বলে, আপনার কি মনে হয়? তখন আমাদেরকে 7 বছর আগের সিন দেখানো হয়। 7 বছর আগে দুয়ান প্রাসাদে এসেছিল। সে তার বড় ভাই অর্থাৎ মহারাজকে বলে, বাবা কোথায়? আমি বাবাকে দেখতে চাই। সকল মন্ত্রীরা তখন বলে, রাজকুমার, আপনি হঠাৎ করে আপনার সকল সৈনিকদের নিয়ে চলে এসেছেন রাজপ্রাসাদে। আপনি কি বিদ্রোহ করতে চাইছেন?
আপনি কি নতুন রাজাকে মেনে নিচ্ছেন না? দুয়ান তখন বলে, আমি অবশ্যই রাজাকে মেনে নিয়েছি, তবে আমি একবার বাবাকে দেখতে চাই। ভাই, তুমি একবার আমাকে বাবার কাছে নিয়ে যাও। কিন্তু তারপরও মহারাজ কোনো কথা না বললে দুয়ান তার মিলিটারি তেলিসমান ভাইকে দিয়ে দেয়। এরপর থেকে সে প্রাসাদেই থাকে, তবে শুধুমাত্র দ্বিতীয় রাজকুমার হিসেবে। মিলিটারি সকল পাওয়ার সে ছেড়ে দিয়েছে। এরপর সে মহারাজের কাছ থেকে চলে আসে। এদিকে ইউনশি তার আগের প্রাসাদে যায়, যেখানে মহারানীর স্মরণে মহারানীর পছন্দের একটি পোশাক বানিয়ে রাখা হয়েছিল। ইউনশি সেটা গায়ে দেয় আর মহারানীর সকল কসমেটিক সে ব্যবহার করে। একটু পর সেখানে সেই দাসীটা আসে, যে জন্মদিনের দিন পেটের ব্যথার নাম করে চলে গিয়েছিল। হঠাৎ করেই সে অন্ধকারে ইউনশিকে দেখতে পেয়ে ভয় পেয়ে যায়। সে তখন চিৎকার করে কাঁদতে থাকে। ইউনশি বলে, বলো, তুমি কেন এটা করেছো? দাসী তখন বলে, আমাকে ওনারা ভয় দেখিয়েছিল, লোভ দেখিয়েছিল। ইউনশি বলে, এতকাল ধরে তুমি আমার সাথে আছো, জিনলি এমন কি লোভ দেখালো তোমাকে যে তুমি আমাকে মারতে রাজি হয়ে গেলে? দাসী বলে, জিনলি ম্যাডাম আমাকে বলেছিল সে আমাকে 100 স্বর্ণ মুদ্রা দেবে, কিন্তু আমি তাতে রাজি হইনি। এরপর মহারাজ আমাকে ডেকে পাঠায়, আর আমি মহারাজের কথা ফেলতে পারিনি। ইউনশি বলে, তাই নাকি? মহারাজ কি বলেছিল তোমাকে? দাসী ভয়ে ভয়ে তখন বলে, মহারাজ আমাকে বলেছিল আমি যদি এই কাজ করতে পারি তাহলে সে আমাকে রাজপরিবারের রক্ষিতা বানাবে। এটা শুনে ইউনশি হাসতে থাকে। সে বলে, তাহলে তো তুমি আমার পেছনে পেছনে অনেক কিছু করেছো। সত্যি করে বলো, তুমি মহারাজের সঙ্গে মিলে আর কি কি করেছো? দাসী তখন বলে, মহারাজ আমাকে একটা ওষুধ দিত, যেটা আমি আপনার খাবারের সাথে মিশিয়ে দিতাম, যাতে করে আপনি যাতে কখনো প্রেগনেন্ট না হতে পারেন, আর যদিও হন তাহলে সেটা যেন মিসক্যারেজ হয়ে যায়। ইউনশি তখন বলে, নিজের স্বার্থের জন্য তুমি আমাকে, আমার সাথে সকল মানুষকে মেরে ফেলেছো। তুমি কি ভাবছো তুমি এখন শান্তিতে থাকতে পারবে? এতগুলো মানুষকে মেরে তুমি কি জাহান্নামে যাবে না? দাসী তখন ভয়ে চিৎকার করতে থাকে আর সে মহল থেকে বেরিয়ে যায়। ইউনশি তখন মনে করে, আগে যখন সে প্রেগনেন্ট হতে পারতো না তখন তার কত খারাপ লাগতো। এরপর যখন সে একবার প্রেগনেন্ট হয় তখন সেটা মিসক্যারেজ হয়ে যায়। সে তখন কত কেঁদেছিল। এতগুলো বছর ধরে সে যাকে এত বিশ্বাস করে এসেছে, সে তাকে কতগুলো দিন ধরে শুধু ঠকিয়ে গেছে। এরপর সে তার পোশাকটা ফেলে দিয়ে আগের পোশাকে বাইরে যেতে থাকে আর বলতে থাকে, তোমাকে এই সবকিছুর প্রতিদান দিতে হবে। এরপর সে সেখানে অজ্ঞান হয়ে যায়। তখনই দুয়ান সেখানে আসে। সে বলতে থাকে, এই প্রাসাদে তোমার আসার এত ইচ্ছা? তখনই সে সেখানে একটি জেট পরে থাকতে দেখে। তার তখন ইউনশির বলা আগের কথাগুলো মনে পড়ে, যে সে বারবার বলছিল, আমি এই রাজ্যের রানী, তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করতে পারো না। এমনকি সে মহারাজকে মারতে গিয়েছিল, সে দুয়ানকে কিস করেছে। এসব ভেবে দুয়ান বুঝতে পারে এটা আর কেউ নয়, এটা সত্যি ইউনশি। সে তখন অনেক খুশি হয় যে ইউনশি বেঁচে আছে। বাড়িতে আসার পর ইউনশির যখন জ্ঞান ফেরে তখন সে তার টেবিলে একটি মেকানিক্যাল বক্স দেখতে পায়। সে তখন বলে, আরে, এটা এখনো ওর কাছে আছে। ও নিশ্চয়ই এটা এখনো খুলতে পারেনি, কারণ আমি ছাড়া এটা কেউ খুলতে পারবে না। সে তখন বর্তমানে কি মাস চলছে আর এই মাসের আজ কত তারিখ এগুলো হিসাব করে সেই বক্সটাকে খুলে ফেলে। পেছনে দাঁড়িয়ে দুয়ান এটা দেখে। তার দু চোখ তখন জলে ভরে যায়। ইউনশি যখন তার দিকে তাকায়, দুয়ান বলে, এটা সত্যিই তুমি? এরপর আমাদেরকে 7 বছর আগে নিয়ে যাওয়া হয়, যেখানে একদল ডাকাত ইউনশির ছোট ভাইকে আটকে রেখেছিল। তখন সেখানে দুয়ান এসে তাদেরকে বাঁচিয়েছিল। তবে দুয়ান তখন অনেক আহত ছিল, তাই ইউনশি তাকে নিজের বাড়িতে নিয়ে আসে। এরপর তাকে চিকিৎসা করায়। কিন্তু যখনই সে তার মুখের মুখোশ খুলতে চায় তখন দুয়ান উঠে পড়ে। ইউনশি বলে, আমি আপনার ক্ষতি করব না। দুয়ান বলে, হয়তো আমি আপনার ক্ষতি করে ফেলবো। ইউনশি বলে, আপনি একটু আগে আমাকে বাঁচিয়েছেন, আপনি এই কথা কেন বলছেন? এটা আমার মহল, আপনি এখানে নিশ্চিন্তে থাকতে পারেন যতদিন না আপনি সুস্থ হয়ে যাচ্ছেন। এরপর থেকে দুয়ান সেখানে থাকতে শুরু করে। ধীরে ধীরে সে ইউনশিকে ভালোবেসে ফেলে। একদিন ইউনশি তাকে জবা ফুলের পাতা দিয়ে একটি ব্রেসলেট বানিয়ে দেয়, যেটা দেখতে তো খুবই বাজে ছিল, তবে দুয়ানের কাছে এটা অনেক ভালো লাগে। এরপর যেদিন দুয়ান চলে যাচ্ছিল সেদিন সে এই জেটটা তাকে দিয়েছিল। সে তাকে বলে, এটা প্রাচীনকালের একটি জেট, আপনি আমাকে একটা নতুন জীবন দিয়েছেন, তাই এটা আমি আপনাকে দিচ্ছি। ইউনশি প্রথমে এটা রাখতে চায় না, তবে দুয়ান তাকে জোর করে দিয়ে দেয়। ইউনশি তখন তাকে মেকানিক্যাল সে বক্সটা দেয় আর বলে যে এটা তৈরি করেছে সে, আর আমি ছাড়া এই বক্সটা কেউ খুলতে পারে না। দুয়ান ধীরে ধীরে বলে, আমার জন্য অপেক্ষা করো। এরপর সে চলে আসে। একটু পরে ইউনশির কাছে তার ভাই আসে। ইউনশি বলে, বাবা আমাকে যে সিলটা দিয়েছিল তুমি কি সেটা দেখেছো? তার ভাই বলে, তুমি যখন বক্সটা খুলেছিলে তখন আমি সেটা ওটার ভেতরে রেখেছিলাম। ইউনশি বলে, এই সিলটা যদি কারোর হাতে পড়ে যায় তাহলে তো বিপদ হয়ে যাবে, কিন্তু সমস্যা নেই, ও কোনোদিনও বক্স খুলতে পারবে না। বর্তমানে তার হাতে সেই সিলটাই ছিল। দুয়ান দৌড়ে এসে ইউনশিকে জড়িয়ে ধরে। ইউনশি বলে, তুমি কখন বুঝতে পারলে যে আমি সে?
দুয়ান বলে, তোমার খুনের সকল কিছু আমি খতিয়ে দেখছিলাম, সব প্রমাণ জিল্লির বিরুদ্ধে যাচ্ছিল, তাই আমি তোমাকে ফলো করতাম। এরপর গতকাল আমি তোমার কাছে এই জেটটা পেয়েছি। ইউনশি বলে, তুমি কি আমাকে পরীক্ষা করার জন্য এই বক্সটা এখানে রেখেছিলে? দুয়ান বলে, হ্যাঁ, তুমি তো বলেছিলে যে এটা শুধুমাত্র এর কারিগর আর তুমিই খুলতে পারো। ইউনশি বলে, আমি বুঝতে পারছি না কেন আমার আত্মা জিল্লির ভিতরে চলে গেল। দুয়ান বলে, এটা প্রাচীনকালের একটা জেট, এর মধ্যে আধ্যাত্মিক অনেক শক্তি রয়েছে। আমার শিক্ষক আমাকে এটা দিয়েছিলেন, আর সে আমাকে বলেছিলেন এর সাহায্যে কখনোই কেউ আমার উপর অবিচার করতে পারবে না। তখন আমি বিশ্বাস করিনি, তবে এখন আমার বিশ্বাস হয়েছে। তারা অন্যায়ভাবে তোমাকে মারতে চেয়েছিল, যেখানে তোমার কোনো দোষই ছিল না, তাই তোমার আত্মা বেঁচে গিয়েছে। আর যেহেতু জিল্লি তোমার কাছে ছিল, তাই হয়তো জিল্লির শরীরে চলে গেছে। ইউনশি বলে, তার মানে এই জেটের কারণে আমি বেঁচে আছি? এত পাওয়ারফুল একটা জেট তুমি এমনি এমনি আমাকে কেন দিয়েছিলে? দুয়ান বলে, আমি এমনি এমনি তোমাকে দেইনি, আমার ভাগ্য খারাপ ছিল। যখন পরে আমি তোমার সঙ্গে দেখা করতে চাই, তখন আমি জানতে পারি তুমি অলরেডি আমার ভাবি হয়ে গেছো। এরপর সে তার হাত ধরে বলে, তবে এবার আর আমি তোমাকে ছাড়বো না, এবার থেকে আমি তোমার সাথেই থাকবো, তোমাকে রক্ষা করব। ইউনশি তখন হাত ছাড়িয়ে নেয়। সে বলে, তোমার আর আমার মিল সম্ভব না। এই বলে সে সেখান থেকে চলে যেতে থাকে। এরপর সে মনে মনে বলছিল, আমি এমন এক মানুষকে ভালোবেসেছি যে নির্দয়, নিষ্ঠুর, পাষাণ, তাকে আমাকে শাস্তি দিতেই হবে, কিন্তু এই লক্ষ্যে আমি তোমাকেও টানতে পারবো না। এরপর ইউনশি বাগানে ছিল, তখন ঠান্ডা বাতাস বইছিল। ওই সময় দুয়ান এসে একটি শীতের কাপড় পরিয়ে দেয় তাকে। তখন হঠাৎ করে মহারাজের এনোজ মহারাজের একটি বার্তা নিয়ে আসে, যেখানে সে বলে মহারাজ দুয়ানের স্ত্রীকে এখনই প্রাসাদে যেতে বলেছে। ইউনশি সাথে সাথেই রাজি হয়ে যায়। এরপর সে একটি বিষাক্ত পাউডার তার চেহারা এবং গলায় মেখে নেয়। এরপর সে যখন মহারাজের কাছে যায়, তখন বারবার মহারাজের কাছে ঘেঁষতে থাকে আর তাকে অভিমান করে তার ভালোবাসার কথা বলতে থাকে, যাতে করে মহারাজ তাকে আরো কাছে টেনে নেয়। একটু পর মহারাজ বলে, তোমাকে আমি মহারানী বানাবো, তবে আমার আরেকটা কাজ করে দিতে হবে। আমি শুনেছি দুয়ানের কাছে নাকি একটা মেকানিক্যাল বক্স আছে, সেই বক্সটা আমাকে এনে দিতে হবে। ইউনশি মনে মনে ভাবে, সেই বক্সের ভেতরে তো আমার সিল আছে, ওই বক্স দিয়ে ও কি করবে? এরপর সে বলে, দুয়ানের সঙ্গে আমার সম্পর্ক ভালো না, আমি কিভাবে সেটা আনবো? মহারাজ বলে, আরে তুমি এত ভেবো না, তুমি ওর সঙ্গে একটু ভালো আচরণ করবে আর তোমার সৌন্দর্য দেখে ওর কাছ থেকে বক্সটা হাতিয়ে নেবে। ইউনশি বুঝতে পারে তার মানে জিনলিও মহারাজের শুধুমাত্র একটা গুটি ছিল, যাকে ব্যবহার করে সে তার কাজ করত। সে বলে, ঠিক আছে মহারাজ, আমি আপনাকে সেই বক্স এনে দেব। এরপর সে বাইরে চলে আসে। তখন তার সামনে মহারাজের কনকিউবাইন পড়ে, যে তাকে বলে, তুমি দুয়ানের স্ত্রী, তুমি মহারাজের ঘরে কেন গিয়েছিলে? ইউনশি বলে, মহারাজ ডেকেছিল, কিন্তু সেই কনকিউবাইন তাকে একটা থাপ্পড় মারতে চায়। তখন দুয়ান এসে তার হাত ধরে ফেলে। সে বলে, আপনার এত বড় সাহস হয়ে গেছে যে কনকিউবাইন হয়ে রাজকুমারের স্ত্রীর গায়ে হাত দিতে চাইছেন? এরপর সে তাকে নিয়ে যায়। দাসীরা তাদেরকে দেখে বলতে থাকে, আরে এদের সম্পর্ক কি ঠিক হয়ে গেছে নাকি? রাতে দুয়ান ইউনশির ঘরে আসে। ইউনশি বলে, তুমি আমার ঘরে কি করছো? দুয়ান বলে, লোকের কথা এড়াতে আমাদেরকে একসঙ্গে থাকতে হবে, তবে তুমি চিন্তা করো না, আমি বিছানায় থাকবো না। সে গিয়ে সোফায় শুয়ে পড়ে। ইউনশিও তখন শুয়ে পড়ে, তবে সে সেই ভয়ঙ্কর রাতের স্বপ্ন দেখতে থাকে, যাতে সে অনেক ভয় পেতে থাকে। তখন দুয়ান এসে তাকে জড়িয়ে ধরে এবং তাকে শান্ত করার চেষ্টা করে। সকালে মহারানীর ছবিকে সম্মান জানাতে শুধুমাত্র দুয়ান একাই যায়। মহারাজ এনোজকে জিজ্ঞেস করে, কেন আজ জিনলি আসলো না? এনোজ বলে, শুনেছি ওনার নাকি মাথা ব্যথা, আর আরেকটা কথা শুনেছি কাল রাতে নাকি তারা দুজন একই ঘরে ছিল। এটা শুনে তো মহারাজের মেজাজি খারাপ হয়ে যায়। একটু পর মহারাজ যখন একা ছিল, তখন তার মনে হতে থাকে জিনলি দুয়ানের সঙ্গে ঠিক সেভাবেই রাত কাটিয়েছে যেভাবে সে তার সঙ্গে সময় কাটাতো। এতে সে প্রচন্ড রেগে যায়। তখন তার কাছে তার সেই কনকিউবাইন আসে। মহারাজ তাকে দেখে আরো রেগে যায় আর বলে, এক্ষুনি আমার ঘর থেকে বের হয়ে যাও। এদিকে ইউনশি বিভিন্ন ফুল পাতা দিয়ে একটি ওষুধ তৈরি করছিল। তখন তার কাছে একটি চিঠি আসে, যেখানে লেখা ছিল, মহারাজ আপনাকে সেই মেকানিক্যাল বক্স নিয়ে তাড়াতাড়ি যেতে বলেছে। ইউনশি যখন সেই বক্স নিয়ে যাচ্ছিল, তখন সে সামনে দুয়ানকে দেখতে পায়। দুয়ান তাকে দেখে অনেক খুশি হয়, তবে এরপর দুয়ান ইউনশির গায়ে একটা অন্যরকম গন্ধ পায়, তবে সেই বিষয়ে কিছু বলে না। এরপর দুয়ান একজন লোকের সঙ্গে দেখা করতে আসে। এনার নাম হলো ঝাং। ইনি একজন এনোজ ছিলেন যখন দুয়ানের বাবা মহারাজ ছিল। ঝাং বলে, রাজকুমার, আপনার বাবা যেদিন মারা যায় সেদিন কেউ আমাকেও মেরে ফেলতে চেয়েছিল। এরপর থেকে প্রাণের ভয়ে আমি পালিয়ে থেকেছি, তবে এখন আমি বুড়ো হয়ে যাচ্ছি, তাই আমার মনে হলো এখন আপনাকে সবকিছু বলে দেওয়া উচিত। ওই দিন মহারাজ যখন অনেক বেশি অসুস্থ ছিল, তখন সে একটি রাজ আদেশ লিখেছিল। আমি স্পষ্ট শুনেছিলাম সেখানে সে আপনার নাম লিখেছিল। তাহলে আপনার ভাই কিভাবে রাজা হলো?
আমি যাতে এই বিষয়ে কোনো প্রশ্ন করতে না পারি তাই আপনার ভাই আমাকে মেরে ফেলতে চেয়েছিল, তবে আমি এতদিন পালিয়ে বেঁচেছি। এদিকে ইউনশি মহারাজের কাছে আসে। মহারাজ তাকে টেনে বিছানার কাছে নিয়ে যায়। এরপর সে তার সঙ্গে জোর জবরদস্তি করতে শুরু করে, তবে ইউনশি এতে খুশি হচ্ছিল। আসলে সে তার শরীরে সে বিষাক্ত পাউডার মাখিয়ে রেখেছে। ইউনশির হাত থেকে বক্সটা পড়ে গেলে মহারাজ বক্সটা তুলে নেয়। ইউনশি বলে, আমি তো এটা খুলতে পারলাম না, জানি না এর ভিতরে কি আছে। মহারাজ বলে, তুমি এটা নিয়ে ভেবো না। সে সেই বক্সটা নিয়ে চলে যায়। ইউনশির তখন অনেক খারাপ লাগছিল। বাড়িতে এসে সে অনেক কান্না করে। তখন দুয়ান তার কাছে আসে। সে তাকে কোলে নিয়ে তার বিছানায় শুয়ে দেয়। এরপর দুয়ান তাকে ওয়াদা করে, আমি অবশ্যই তোমার প্রতিশোধ নিতে তোমাকে সাহায্য করব। এদিকে এনজ সেই বক্সটা খুলে এনে মহারাজকে দেয়। মহারাজ দেখতে পায় এটার ভেতরে কোনো দলিল নেই, বরং একটি ওষুধ রাখা আছে। মহারাজ রাগে সেই ওষুধটাকে ছিটিয়ে ফেলে দেয়। এনজ বলে, আগের এনজ ঝাংকে পাওয়া যাচ্ছে না, মনে হয় সে কারো কাছে আশ্রয় নিয়েছে। মহারাজ বলে, সে যত পাওয়ারফুল হোক না কেন, তাকে মেরে ফেলো। পরদিন সকালে ইউনশি ঘুম থেকে উঠে দেখতে পায় তার ভাই এখানে এসেছে। তার ভাই তাকে দেখিয়ে চিনতে পারে। সে তাকে আপু বলে ডাকতে থাকে। তারা দুজন একসঙ্গে খেলা করতে থাকে। দুয়ান এতে অনেক খুশি হয়। একটু পরে দুয়ানের কাছে সৈনিক এসে বলে, এনজ ঝাংয়ের উপর হয়তো কোনো অ্যাটাক করা হবে। ইউনশি বলে, তুমি তোমার কাজে চলে যাও, আমি আমার ভাইকে বাড়ি দিয়ে আসতে পারবো। এরপর ইউনশি তার ভাইকে বাড়ি দিয়ে আসতে যায় আর তাকে বলে, তুমি কিন্তু কাউকে বলবে না যে আমি বেঁচে আছি। তার ভাই বলে, ঠিক আছে। এরপর সে ভেতরে চলে যায়। এদিকে এনজ ঝাংয়ের উপরে কেউ অ্যাটাক করে, তবে দুয়ান এসে তাকে বাঁচিয়ে নেয়। ইউনশি যখন বাড়িতে আসে তখন সে মাটিতে রক্ত দেখতে পায়। সে তখন সেটা ফলো করতে করতে দুয়ানের ঘরে এসে পড়ে। সে যখন দেখতে পায় দুয়ান আহত, সে নিজে তখন তার চিকিৎসা করে। সে যখন তার ব্যান্ডেজ করছিল তখন সে জিজ্ঞেস করে, তুমি আজ কিভাবে আঘাত পেয়েছো? এটা তো সেই আঘাতের মতোই দেখা যাচ্ছে। দুয়ান বলে, আসলে আগের আঘাত আর এখনকার আঘাত দুটোই একই সেক্টর লোকেরা করেছে। তাদের অস্ত্র অনেক ভয়ঙ্কর। ওই দিন আমি বাবাকে দেখতে চেয়েছিলাম, তখন আমার উপর আক্রমণ করা হয় আমাকে মেরে ফেলার জন্য। তবে এরপরও আমি বাবাকে দেখতে পারি না। এরপর আমি প্রাসাদেই থেকে যাই। পরে যখন তোমার কথা মনে হয়, আমি তোমার কাছে যাওয়ার কথা ভাবি, তখন আমি একদিন দেখতে পাই তুমি অলরেডি ভাবি হয়ে আমার প্রাসাদে চলে এসেছো। ইউনশি ওষুধ আনতে গেলে দুয়ানের আবারও সেই লাভ পয়জন অ্যাক্টিভ হয়ে যায়। এদিকে এনজ বলে, আমরা ঝাংকে ধরতে পারিনি ঠিকই, তবে যে তাকে নিয়ে গেছে সে নিশ্চয়ই আহত হয়েছে, আর সে আঘাত নিয়ে বেশি দূরে যেতে পারবে না। আমার মনে হয় তাকে রাজকুমার দুয়ানই বাঁচিয়েছে। মহারাজ বলে, তাহলে এখনই যান আর গিয়ে দেখে আসুন যে সে আহত কিনা, তাহলে আমি তাকে হাতে নাতে ধরবো। এদিকে ইউনশি এসে দেখতে পায় দুয়ানের ভেতর আবার সে লাভ পয়জন কাজ করতে শুরু করেছে। সে তার কাছে যাওয়ার সাথে সাথেই এনজও তাদের ঘরে ঢুকে পড়ে। দুয়ান তখন ইউনশিকে নিজের কাছে টেনে নেয়। এনজ তাদেরকে দেখবে তখনই ইউনশির মনে হয় দুয়ানের শরীর অনেক খারাপ হয়ে যাচ্ছে। সে তখন দুয়ানকে কিস করে যাতে তার বিষের প্রভাব কমে যায়। ওই সময় এনজ তাদেরকে দেখে ফেলে। দুয়ান ঠিক হওয়ার পর সে বলে, আপনি আমার ঘরে কেন এসেছেন? এনজ বলে, আপনি রাগ করবেন না, আসলে প্রাসাদে একটা সন্ত্রাস এসেছে, তাই মহারাজ আমাকে পাঠিয়েছে যে এখানে সেই সন্ত্রাস আছে কিনা। দুয়ান বলে, আপনি কি এখন যাবেন? এনজ চলে যাওয়ার সময় সেই রক্তমোছা কাপড় এবং ওষুধের বাটি দেখতে পায়। সে চলে গেলে ইউনশি বিছানা থেকে উঠে পড়ে। দুয়ান ইউনশিকে সরি বলে। ইউনশি বলে, তুমি সরি বলো না, এটা আমারই দোষ। আমি তোমাকে বিষ দিয়েছিলাম কারণ আমি ভেবেছিলাম তুমি অপরাধী। এদিকে এনজ এসে মহারাজকে সে যা যা দেখেছে তার সব বলে দেয়। তারপর দুয়ানকে তার সৈনিক বলে, এনজ ঝাং বলেছে আপনার বাবা মহারাজ আপনার নামে যে আসল রাজ আদেশটা লিখেছিল সেটা এখনো কোথাও আছে। একথা ইউনশিও শুনতে পায় আর সে ভাবতে থাকে হয়তো মহারাজ সেই আসল আদেশটাই চায়। তখন দেখা যায় সারা রাজ্যে এই কথা ছড়িয়ে গেছে যে বর্তমান যে রাজা সে আসলে আসল রাজা নয়, আসল রাজা হলো রাজকুমার দুয়ান। এই কথা ইউনশি সেই দাসীকে ভয় দেখিয়ে তারপর সবাইকে বলতে বলেছে। এরপর সে যখন মহারাজের কাছে যায়, মহারাজ আবারও তার সঙ্গে জোর জবরদস্তি করতে চায়, তবে এবার সে অনেক কাশতে থাকে আর এটা দেখে ইউনশি মনে মনে খুশি হয়। এদিকে বাড়িতে দুয়ান সে ওষুধটি দেখতে পায়। এর গন্ধ শোকার পর সে বুঝতে পারে এই গন্ধই তো ইউনশির শরীর থেকে আসছিল। তখন ইউনশিও সেখানে আসে। দুয়ান তাকে টেনে নিয়ে এরপর তাকে জিজ্ঞেস করে, তুমি এগুলো কি করছো? ইউনশি বলে, তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো, তাহলে আবার আমাকে কেন জিজ্ঞেস করছো? সে একজন মহারাজ, তাকে তুমি আমি কেউ হারাতে পারবো না। একমাত্র এটাই উপায় আছে যাতে সে ধীরে ধীরে মারা যাবে আর কারো কোনো সন্দেহ হবে না। দুয়ান বলে, তুমি কি বুঝতে পারছো না যে এই ওষুধ তোমার ভেতরেও যাচ্ছে? ইউনশি বলে, আমার জীবনের কোনো মূল্য নেই। দুয়ান তখন তাকে কিস করে দেয়। ইউনশি তখন তাকে একটা থাপ্পড় মারে। সে বলে, তুমি কি করতে চাইছো? দুয়ান তখন বলে, আজকের পর থেকে আমার কথা ছাড়া তুমি প্রাসাদ থেকে কোথাও যাবে না। এরপর মনের কষ্টে দুয়ান বৃষ্টিতে দাঁড়িয়ে থাকে। ইউনশিও তাকে দেখে, তবে সে একবারও তাকে ভিতরে আসতে বলে না। এভাবে থাকতে থাকতে দুয়ান অজ্ঞান হয়ে যায়।
সকালে যখন দুয়ানের জ্ঞান ফেরে তখন সে সামনেই ইউনশিকে দেখতে পায়। ওই সময় তার সৈনিকও ঘরে আসে। দুয়ান ইউনশিকে বলে, তুমি এখানে কি করছো? তুমি অসুস্থ, তুমি বুঝতে পারছো না? তুমি কি বিশ্রাম করো। সৈনিক তখন বলে, হুজুর, এটা ম্যাডামেরই ঘর। কাল ম্যাডাম আপনাকে নিজের ঘরে এনে রেখেছে, সারা রাত আপনার পাশে বসে থেকেছে। এখন আপনি উঠেছেন, এখন আমি আপনার সেবা করি, ম্যাডাম এবার নিজের যত্ন করুক। এই বলে সে দুয়ানকে নিয়ে চলে যায়। এরপরে ইউনশি দুয়ানকে বলে, মহারাজ এখন তোমার বাবার সেই আদেশের জন্য পাগল হয়ে গেছে, আমাদের আগে সেটা বের করতে হবে। দুয়ান বলে, বাবা সেটা লিখেছিল তোমার বাবা আর জিনলির বাবার সামনে। তোমার বাবা তো অনেক আগেই মারা গেছে, আমি ওটা কোথায় পাবো? ইউনশি বলে, আমাদের তাহলে জিনলির বাবার কাছে যেতে হবে। তারা তখন জিনলির বাবার কাছে যায়। যেহেতু ইউনশি এখন জিনলির বডিতে আছে, তাই সে বাবাকে বলে, বাবা, আমি আপনার কাছে একটা জিনিস জানতে এসেছি। এরপর সে তাকে বলে দেয় যে মহারাজই মহারানীকে মেরেছে, তবে সে এটা বলে না যে সেই আসলে মহারানী। দুয়ান তার কাছে সেই আদেশের কথা জিজ্ঞেস করলে জিনলির বাবা বলে সেটা মহারানীর বাবার কাছে ছিল। তবে হঠাৎ করে মহারানীর বাবা মারা যাওয়ায় আমি অনেক ভয় পেয়ে যাই। আমি আগে থেকেই জানি যে এসব কিছু বর্তমান মহারাজ করছে, তবে প্রাণের ভয় থাকায় আমি কাউকে কিছু জানাইনি। আমি আসলে জানি না যে সে আদেশটা এখন কোথায় আছে। তারা দুজনেই তখন হতাশ হয়। এরপর দিন ইউনশিকে এক দাসী ডেকে নিয়ে যায়। সে বলে, মহারাজ আপনাকে ডাকছে, কিন্তু একটু সামনে নিয়ে সে তাকে অজ্ঞান করে ফেলে। এদিকে দুয়ানের ঘুম ভাঙলে তার ইউনশির জন্য চিন্তা হতে থাকে। সে যখন জানতে পারে ইউনশি প্রাসাদে গেছে, সে তখনই প্রাসাদের দিকে যেতে থাকে। এদিকে আসলে ইউনশিকে ধরে এনেছিল মহারাজের সেই কনকিউবাইন। সে তাকে এনেছে মেরে ফেলতে। ইউনশি তাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে তুমি বুঝতে পারছো না, আমি মহারাজের সঙ্গে না, মহারাজ ভালো না। কিন্তু সে তার একটা কথাও শোনে না। তারা যখন তাকে জোর করে বিষ খাওয়াতেই যাবে, তখনই দুয়ান সেখানে চলে আসে আর ইউনশিকে বাঁচিয়ে নেয়। সে সেই কনকিউবাইনকে বলে, আজ আমি তোমার প্রাণ ভিক্ষা দিচ্ছি, তবে এরপর যদি আর কখনো তুমি এরকম করো, আমি কিন্তু তোমাকে প্রাণে মেরে ফেলবো। এরপর সে তাকে কোলে নিয়ে নিজের প্রাসাদে চলে আসে। পরদিন মহারাজ সবাইকে রাজ দরবারে ডাকে, যেখানে সেই দাসীটি বলতে থাকে, জিনলি ম্যাডামের কথায় না, আমি নিজে মহারানীকে মেরেছি। মহারাজ বলে, জিনলি, তার মানে তুমি মহারানীকে মেরেছো? বলো, তোমাকে এই কাজ করতে কে বলেছে? জিনলি তখন বলে, আমাকে রাজকুমার দুয়ান করতে বলেছে। দুয়ান তো একদম অবাক হয়ে যায়। জিনলি বলে, একদম নাটক করো না, তুমিই তো আমাকে সব করতে বলেছো। সে ভেবেছিল সেই দাসী সব সত্যি বলবে। দাসী বলে, আপনি ভুল করছেন, রাজকুমার কিছু করেনি, আসলে দোষ করেছে। তখনই হঠাৎ সে মারা যায়। তখন আমাদেরকে দেখানো হয় এনোচ বলছে, আমি ওই দাসীকে বিষ খাইয়ে দিয়েছি, সে বেশিক্ষণ বাঁচতে পারবে না। তাহলে আমাদের সত্যি বলবে কি করে? এতে করে জিনলির প্ল্যান নষ্ট হয়ে যায় আর দুয়ানকে ধরে নিয়ে যাওয়া হয়। জিনলির মহারাজকে বলে, আপনি আমার সঙ্গে এরকম কেন করছেন? মহারাজ বলে, তুমিও তো অন্যায় স্বীকার করেছো, তোমাকেও তো শাস্তি দিতে হবে। তুমি চিন্তা করো না, 2-1টা দিন এখানে থাকো, এরপর আমি তোমাকে ছাড়িয়ে নিচ্ছি। এদিকে দুয়ানকে চরম পরিমাণে শাস্তি দেওয়া হচ্ছিল, এমনকি তাকে মেরে সেই ঘায়ে আবার লবণ লাগিয়ে দেওয়া হচ্ছিল। ইউনশি একা একা ভাবছিল যে সে এখন কি করবে। তখনই সেখানে সেই কনকিউবাইন আসে। সে বলে, আমি তোমাকে এখান থেকে মুক্ত করব, কারণ ওই দিন তোমরা আমাকে মারোনি আর মহারাজকেও কিছু জানাওনি, তাই তোমাকে আমি প্রাণে মরতে দিতে চাই না। ইউনশি বলে, তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারবে? তখন আমাদেরকে দেখানো হয় ইউনশি পোশাক বদল করে জেলখানায় গিয়েছে। সে দুয়ানকে বলে, চলো আমরা পালিয়ে যাই। দুয়ান বলে, না, এটা আমার একটা প্ল্যান। কাল যখন আমাকে মারার জন্য প্রাসাদের বাইরে নিয়ে যাওয়া হবে, তখন আমার সৈন্যরা সেখানে আসবে আর আমাকে বাঁচিয়ে নেবে। তুমি আমাকে নিয়ে ভেবো না, তুমি পালিয়ে যাও, এরপর আমি তোমাকে খুঁজে বের করব। এরপর মহারাজের কাছে তার এনোচ এসে বলে, রাজকুমার দুয়ান এখনো অন্যায় স্বীকার করে নেয়নি। মহারাজ বলে, তাহলে তো এবার আমাকে যেতে হবে। এরপর দেখা যায় মহারাজ নিজে এসেছে দুয়ানের সঙ্গে দেখা করতে। সে তাকে ইচ্ছে মতো মারতে থাকে আর বলে, তুমি কি ভেবেছো তুমি আমার হাত থেকে আমার রাজ্য ছিনিয়ে নিতে পারবে? কখনোই না। দুয়ান বলে, আমার সবচেয়ে বড় ভুল হয়েছে যে আমি একটা খারাপ হাতে আমার মিলিটারি পাওয়ার সব তুলে দিয়েছিলাম। এতে মহারাজ আরো রেগে যায় আর সে দুয়ানকে আরো মারতে থাকে। এরপর সে একটি কাগজে দুয়ানের টিপসই নেয়, যেখানে লেখা ছিল দুয়ান সবকিছু স্বীকার করে নিয়েছে। মহারাজ বলে, যেহেতু রাজকুমার দুয়ান সবকিছু স্বীকার করে নিয়েছে, তাই কাল দুপুরে তার গর্দান নেওয়া হবে। এদিকে ইউনশি যখন প্রাসাদ থেকে বের হতে চাইছিল, তখন তার সামনে দুয়ানের সেই সৈনিক পড়ে। সে তাকে সিক্রেট একটি জায়গায় নিয়ে আসে। সে বলে, এখানে কোনোদিন কোনো সৈনিক আসতে পারবে না, এটা আমাদের সিক্রেট একটা জায়গা। পরদিন দুয়ানকে প্রাসাদের বাইরে আনা হয় তার গর্দান নেওয়ার জন্য, কিন্তু তখনই হঠাৎ করে দুই দলের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। মহারাজ তীর ছুড়ে দুয়ানকে মারতে চায়, তবে তার সৈনিক এসে তাদেরকে বাঁচিয়ে নেয়। এমনকি প্রাসাদের সৈনিকরা পর্যন্ত তাদের লোকেদের সাহায্য করছিল এবং তারা বলছিল, তোমরা সবাই চলে যাও। বাড়িতে আসার পরে দুয়ান প্রচন্ড অসুস্থ হয়ে যায়, কারণ এই 2 দিন তার উপর অনেক অত্যাচার করা হয়েছে। ডাক্তার আসলে ডাক্তার দুয়ানকে দেখে বলে,
তাকে বাঁচানোর জন্য আমার একটা পাউডার দরকার, যেটা একমাত্র রাজপ্রাসাদেই পাওয়া যায়। কিন্তু আমি রাজপ্রাসাদে কি করে যাব? ইউনশি বলে, আমি জানি সে পাউডার কোথায় আছে, আমি আপনাকে এনে দেব। এরপরে তারা পোশাক বদল করে সেই পাউডার আনতে যায়। আর সৈনিকের অবস্থাটা একবার দেখো, প্রাসাদের গার্ড পর্যন্ত তাকে দেখে হেসে দেয়। যাই হোক, এরপর ওষুধ আনার পর দুয়ানের চিকিৎসা করা হয়। 3 দিন 3 রাত পর দুয়ানের জ্ঞান ফেরে। যখন তার জ্ঞান ফেরে তখন তার সৈনিক তার পাশে ছিল। সৈনিক তখন তার চোখ ধরে ফেলে। সে বলে, ম্যাডাম আপনার জন্য অনেক অপেক্ষা করেছে, তাই আমি চাই প্রথম চোখ মেলে আপনি ম্যাডামকে দেখুন। এই বলে সে গিয়ে ইউনশিকে এই খবর দেয়। ইউনশি দৌড়ে এসে দুয়ানকে জড়িয়ে ধরে। দুয়ান অনেক খুশি হয়। সে বলে, আমার কোনো দুঃখ নেই, কারণ জ্ঞান ফেরার সাথে সাথেই আমি তোমার মুখটা আগে দেখলাম। এরপর ধীরে ধীরে দুয়ান সুস্থ হয়ে যায়। দুয়ানের পর সবাইকে বলে, এবার সময় এসে গেছে আমাদের প্রাসাদ আক্রমণ করার। ইউনশি বলে, কিন্তু এখনো তো আমরা সেই আসল আদেশনামাটা পাইনি। দুয়ান বলে, কিছু করার নেই। এরপর দেখা যায় তারা ইউনশির আঙ্কেলের কাছে এসেছে। ইউনশি তাকে বারবার বলতে থাকে যে আমি ইউনশি, কিন্তু তার আঙ্কেল তো কিছুতেই বিশ্বাস করে না। ইউনশি তখন তাকে পুরনো অনেক কথা বলতে থাকে। সে সেই মেকানিক্যাল বক্স খুলে দেখায়। এরপর আঙ্কেলের বিশ্বাস হয়। ইউনশি তার কাছেও মহারাজের সেই আদেশনামার কথা জিজ্ঞেস করে, কিন্তু আঙ্কেল বলে, এটা একমাত্র হয়তো তোমার বাবাই জানতো, কারণ আমি এ ব্যাপারে জানি না, আর আমি বাড়িতেও কোথাও এটা দেখিনি। তারা আরো একবার হতাশ হয়। তখন আমরা ইউনশির ভাই দাবাওর কাছে আরেকটি মেকানিক্যাল বক্স দেখতে পাই, যেটা ছিল ইউনশির বাবার। এর পরদিন আবার রাজদরবার শুরু হয়ে যায়, যেখানে ইউনশির আঙ্কেল বলে, মহারাজ, আমার তো মনে হয় রাজকুমার দুয়ানকে ফাঁসানো হয়েছে, আপনার আরেকবার ইনভেস্টিগেট করা উচিত। মহারাজ এতে রেগে যায়। সে বলে, আমার ডিসিশনের উপর আপনি আবার কথা বলছেন, এই ওনাকে নিয়ে বন্দি করো তো। তখনই দুয়ান সেখানে আসে। সকল সৈনিকরা তার দিকে যায়। দুয়ান যখন তাদের দিকে তাকায়, সকল সৈনিক এসে আবার মহারাজকে ঘিরে ফেলে। মহারাজ বলে, তুমি কি বিদ্রোহ করতে চাইছো? তখন ইউনশি বলে ওঠে, আসল বিদ্রোহী তো তুমি। তখন এনো ঝাং আগের মহারাজের আসল আদেশনামাটা নিয়ে আসে, যেখানে লেখা ছিল, আমি আমার ছোট ছেলে দুয়ানকে পরবর্তী রাজা হিসেবে ঘোষণা করে দিয়ে যাচ্ছি, যেখানে মহারাজের রাজকীয় সিল ছিল। মহারাজ বলে, এত বছর পর এটা কোথা থেকে বের হলো? ইউনশি বলে, আমার বাবা এটা লুকিয়ে রেখেছিল, যাতে তুমি এটা নষ্ট করতে না পারো। দুয়ানের পর আদেশনামাটা সবাইকে দেখায়। তারা সবাই বলতে থাকে, হ্যাঁ, এটা সত্যি, এটাই আমাদের রাজার আদেশনামা। তখন আমাদেরকে দেখানো হয় দাবাও ইউনশিকে বলছিল, বাবা আমার স্বপ্নে এসেছিল। সে বলছিল, আমি যদি একটা বক্সের খেয়াল রাখতে পারি, তাহলে নাকি সে আমাকে অনেক ভালোবাসবে। ইউনশি বলে, কোন বক্স? এরপর সে সেই বক্সটা খুললেই সে আদেশনামাটা পায়। বর্তমানে দুয়ান বলে, আমার ভাই আমার সঙ্গে বেইমানি করেছে, তাই আমি আপনাদের সবাইকে বলবো, আপাতত আমাদেরকে একা ছেড়ে দিন, আমার তার সঙ্গে কিছু কথা আছে। সবাই তখন সেখান থেকে চলে যায়। মহারাজ বলতে থাকে, এটা কি করে হতে পারে? আমার এতদিনের প্ল্যান এভাবে কিভাবে নষ্ট হয়ে গেল? এটা কিছুতেই হতে পারে না। আমার সব গুটি একসাথে হয়ে গেল আর আমি আলাদা হয়ে গেলাম। ইউনশি তখন বলে, তুমি এখনো বুঝতে পারছো না, তুমি যাদেরকে গুটি বানিয়েছো তাদেরকে তুমি শুধু ব্যবহার করেছো, কিন্তু তুমি কি এটা বুঝতে পারছো না? দুয়ান তখন বলে, তুমি কি এটা বুঝতে পারছো না যে তাদেরও একটা জীবন আছে, তারাও জীবনে সুখ চায়, শান্তি চায়? তুমি সবার জীবন শেষ করে ফেলেছো। মহারাজ বলে, তাতে কি হয়েছে? আমার নিজেকে বাঁচাতে হলে, নিজেকে সুখে রাখতে হলে এগুলো করতেই হবে। তখনই সে কাশতে শুরু করে আর তার মুখ দিয়ে রক্ত পড়তে থাকে। ইউনশি তখন তাকে সেই পাউডারটা দেখায় আর বলে, এর ঘ্রাণ কি তোমার মনে আছে? মহারাজ তখন বলে, তার মানে তুমি আমার সঙ্গে ধোঁকা করেছো? ইউনশি বলে, মনে আছে, ওই বক্সের ভেতর তুমি একটা পাউডার পেয়েছিলে, সেই পাউডারের অর্ধেকই তোমার ভেতরে চলে গেছে। তুমি জীবনে আর কোনোদিনও কোনো কাজ করতে পারবে না, আর না কোনোদিন তুমি বাবা হতে পারবে। মহারাজ রাগ দেখালে দুয়ান তার সামনে দাঁড়ায়। মহারাজ বলে, আমি তাহলে মরেই যাব। কিন্তু দুয়ান তাকে ধরে ফেলে। সে বলে, তুমি এত মানুষের জীবন নষ্ট করেছো, তোমার কি মনে হয় এত সহজে মরে গেলে তাদের আত্মা শান্তি পাবে? সে তাকে বন্দি করতে বলে। মহারাজকে ধরে নিয়ে যাওয়া হয়। তখন দেখা যায় ইউনশিও অনেক অসুস্থ হয়ে গেছে। এর পরের সিনে দেখা যায় দুয়ানকে সবাই মহারাজ হিসেবে মেনে নিয়েছে। সবাই তাকে সম্মান জানাতে থাকে। অন্যদিকে ইউনশি আগের মহারাজ যতগুলো পাখিকে বন্দি করে রেখেছিল তাদের সবাইকে আকাশে ছেড়ে দেয় আর বলে, আজ থেকে তোমরা মুক্ত। তখন সেখানে দুয়ান আসে। দুয়ান তাকে বলে, তুমিও আজ থেকে মুক্ত। কিন্তু ইউনশি বলে, এই দুনিয়াটাই তো একটা খাঁচা, আমি কিভাবে মুক্ত হলাম? সে তখন সেখান থেকে চলে যায়। রাতে দুয়ান কাজ শেষ করে যখন ঘরে যায়, তখন সে ঘরে একটি চিঠি দেখতে পায়, যেটাতে লেখা ছিল, দুয়ান, তুমি আমাকে অনেক সাহায্য করেছো, তবে আমি আর এখন এখানে থাকতে পারবো না, তাই আমি চলে যাচ্ছি। দুয়ান সারা প্রাসাদে তাকে খুঁজতে থাকে। এরপর সে তাকে গেটের সামনে পেয়ে যায়, তবে ইউনশি তাকে ইশারা করে তার কাছে আসতে না করে। এরপর ইউনশি চলে যায়। দুয়ান সেখানে চিৎকার করে কাঁদতে থাকে।
এরপর কয়েক মাস পরে সিন দেখানো হয়। প্রাসাদের মন্ত্রীরা সবাই আলোচনা করছিল কেন মহারাজ বিয়ে করতে চাইছে না। এদিকে আগের মহারাজকে ছেড়ে দেওয়া হয়, মানে তাকে জঙ্গলে নির্বাসনে দেওয়া হয়। তবে একটু পরেই মহারাজের সাথে দুজন গার্ড মারা যায়। তখন মহারাজ কল্পনা করে তার এনোস তাকে একটি বিষের ওষুধ দিয়েছিল, যেটা এখন আমরা তার হাতে দেখতে পাই, অর্থাৎ সে আবারও ফিরে আসবে। এদিকে দুয়ান ইউনশির জন্য একটা জবা ফুলের বাগান বানায়, কারণ ইউনশি জবা ফুল পছন্দ করে। সে এখনো প্রতি রাতে অপেক্ষা করে যে ইউনশি তার কাছে ফিরে আসবে। এসব দেখে দুয়ানের সৈনিকের সহ্য হয় না। সে ইউনশির কাছে যায় আর তাকে গিয়ে বলে, দয়া করে আপনি আবার ফিরে চলুন। মহারাজ ঠিক করে খাবারও খায় না, আমার তাকে নিয়ে ভয় হয়। এরপর একদিন রাতে ইউনশি সত্যিই ফিরে আসে। দুয়ান তাকে দেখে অনেক খুশি হয়। তারা দুজন একসঙ্গে চা খাচ্ছিল। তখন দুয়ান বলে, আমি জানতাম তুমি ফিরে আসবে। ইউনশি বলে, আমি শুধু তোমাকে বলতে এসেছি যে তুমি আরেকটা বিয়ে করে নাও। দুয়ান এতে রেগে যায়। সে বলে, তুমি এসব কি বলছো? ইউনশি বলে, আমি ঠিকই বলছি, আমাদের মধ্যে আর কোনো কিছুই সম্ভব না। দুয়ান বলে, কেন সম্ভব না? তুমি যদি ইউনশি হও তাহলে তুমি সে যাকে আমি 7 বছর ধরে ভালোবাসি, আর তুমি যদি জিনলি হও তাহলে তো তুমি আমার বিয়ে করা স্ত্রী। তাহলে আমি কেন তোমার সাথে থাকতে পারবো না? ইউনশি বলে, কারণ আমি তোমার সঙ্গে থাকতে চাই না। দুয়ান, তুমি যেই হও না কেন, তোমার মধ্যেও কিন্তু রাজবংশের রক্ত বইছে। রাজবংশের একজনকে বিশ্বাস করে আমি ঠকেছি, সেই একই ভুল আমি দ্বিতীয়বার করতে চাই না। দুয়ান বলে, তুমি এটা কি বলছো? আমি তোমাকে আর যেতে দেব না, প্রয়োজন হলে আমি তোমাকে জোর করে বিয়ে করব। ইউনশি তখন তার হেয়ার পিনটা তার গলায় ধরে আর বলে, আমি তাহলে এখানেই মরে যাব। দুয়ান তখন শান্ত হয়ে যায়। সে বলে, ঠিক আছে, আমি আর কখনো তোমাকে ডিস্টার্ব করব না। তুমি যেভাবে খুশি সেভাবে জীবন কাটাও, আমি তোমার কথা মেনে নেব। আমি আরেকটা বিয়ে করব। ইউনশি তখন খুশি হয়। তবে চলে যাওয়ার সময় সে অনেক অসুস্থ হয়ে যায়। দুয়ান তাকে নিজের ঘরে নিয়ে যায়, তার চিকিৎসা করায়। যখন ইউনশির জ্ঞান ফেরে তখন সে শুনতে পায় সবাই বলাবলি করছে যে মহারাজের জন্য স্ত্রী বাছাইয়ের আয়োজন করা হবে। দুয়ান যখন জানতে পারে ইউনশির জ্ঞান ফিরেছে, সে তাকে দেখতে আসে। তবে সে আড়ালে দাঁড়িয়ে থাকে। ইউনশি তাকে দেখে বলে, তুমি ভেতরে আসো। সে বলে, আমি অনেক খুশি হয়েছি যে তুমি আমার কথা মেনে নিয়েছো। এখন আর কোনো সমস্যা নেই, এখন আমরা বন্ধু হয়ে থাকবো। এরপর তারা সবাই একটি মেলায় ঘুরতে যায়, যেখানে তারা অনেক আনন্দ করে। হঠাৎ করে বৃষ্টি শুরু হলে তারা দুজন আলাদা একটি জায়গায় এসে পৌঁছায়। তখন ইউনশির পেটে ব্যথা শুরু হয়। দুয়ান বলে, তোমার শরীরে এখনো বিষের প্রভাব রয়েছে। ইউনশি বলে, না, আসলে আমার পিরিয়ড হয়েছে। এরপর তারা সেখানে থাকা একটি ঘরে যায়। সেখানকার মহিলা তাদের অনেক আপ্যায়ন করে। দুয়ান ইউনশির পেটে একটা গরম ডিম ঘষতে থাকে, যাতে ইউনশির পেটের ব্যথা কিছুটা কমে যায়। ইউনশি এতে অনেক খুশি হয়। গভীর রাতে ইউনশি এসে আকাশের তারা দেখতে থাকে। তখন দুয়ানও তার কাছে আসে। হঠাৎ করে একটি তারা খসে পড়লে ইউনশি দোয়া করতে থাকে। সে প্রার্থনা করে পরের জন্মে যেন সে দুয়ানের স্ত্রী হতে পারে, সে যেন সারা জীবন তার সাথে থাকতে পারে। এরপর তারা যখন প্রাসাদে ছিল তখন একজন দাসী এসে ইউনশিকে বলে, আপনার ভাই দাবাও আপনাকে এই চিঠিটা পাঠিয়েছে। ইউনশি দেখতে পায় সেখানে লেখা ছিল, পুরনো মহলে তুমি একা আসবে। ইউনশি দৌড়ে সেখানে যায় আর দেখতে পায় আগের মহারাজ দাবাওকে বন্দি করে চারপাশে আগুন লাগিয়ে দিয়েছে। ইউনশি চিৎকার করতে থাকে। মহারাজ বলে, তুমি কে? তুমি কি ইউনশি? তুমি কি মৃত্যু থেকে বেঁচে গেছো, নাকি তুমি দুয়ানের সঙ্গে মিলে আগে থেকেই প্ল্যান করে রেখেছো? ইউনশি বলে, তুমি ওকে ছেড়ে দাও, আমি তোমাকে সবকিছু বলছি। মহারাজ বলে, তোমার বলা দিয়ে আমার কিচ্ছু আসে যায় না। আমি শুধু একটা জিনিসই জানি, সেটা হলো আজ আমি তোমাদেরকে মেরে ফেলবো। সে জোরে জোরে হাসতে থাকে। তখন দুয়ান এসে তাকে একটা তীর মেরে দেয়। সে ইউনশিকে বলে, তুমি ঠিক আছো তো? ইউনশি বলে, তুমি আগে দাবাওকে বাঁচাও। দুয়ান দাবাওকে বাঁচিয়ে নিয়ে আসে ঠিকই, তবে মহারাজ তখন একটা দড়ি ধরে টান দেয়, যাতে করে ইউনশির পায়ের উপর আগের মতো করে একটি পিলার পড়ে যায়। দুয়ান যখন তাকে বাঁচাতে আসে তখন সে সেই পিলার উঠাতে পারে ঠিকই, তবে তার গায়ে আরেকটি পিলার পড়ে যায়, যার কারণে সে অনেক অসুস্থ হয়ে যায় এবং বোঝাই যাচ্ছিল যে সে আর বাঁচবে না। ইউনশি তখন অনেক কাঁদতে থাকে। সে বলে, আমি এটা কখনোই চাইনি। দুয়ান বলে, আমি তোমার জন্য একটা জবা ফুলের বাগান বানিয়েছি, তুমি একবার সেটা দেখে নিও। ইউনশি বলে, তোমার কিছুই হবে না, তুমি ভালো হয়ে যাবে। দুয়ান বলে, তুমি কেঁদো না, তুমি কাঁদলে আমার আরো বেশি কষ্ট হয়। ইউনশি তখন চোখের পানি মুছে ফেলে। এরপর সে সেই জেট তার হাতে দিয়ে বলে, তোমার কিছুই হবে না। কিন্তু এরপরই দুয়ান মারা যায়। ইউনশি চিৎকার করে কাঁদতে থাকে। এরপর হঠাৎ করেই সে যখন চোখ মেলে তাকায় তখন সে দেখতে পায় সে ঘোড়ার গাড়িতে আছে, তার সামনে তার ছোট ভাই দাবাও আছে। সে বলে, তার মানে এটা কি স্বপ্ন ছিল? একটু পরেই গাড়ি থামে। সে গাড়িওয়ালাকে জিজ্ঞেস করে, আমরা এখন কোন রাস্তা দিয়ে যাচ্ছি? সেই লোক যে রাস্তার নাম বলে, ইউনশি তখন চমকে যায়, কারণ এই রাস্তা দিয়ে সে আগেও এসেছে। সে তার ভাইকে ওই পাহাড় দেখাতে এনেছিল, আর ওই দিনই তাদের উপর ডাকাত আক্রমণ করেছিল। ইউনশি জানতে চায় আজ কত তারিখ, এবং সবকিছুই মিলে যায়। সে তখন বুঝতে পারে তার মানে এটা কোনো স্বপ্ন নয়,
সে তখন সে গাড়িওয়ালাকে বলে, আপনি রাস্তা বদল করে ফেলুন, আমরা এখন উইনচিং পাহাড়ে যাব। তার ভাই বলে, কেন আপু? ইউনশি বলে, তোমাকে আরেকদিন আমি ওই পাহাড় দেখাবো, আজ আমরা একজনকে বাঁচাবো। তারা যখন সেখানে যায় তখন দেখতে পায় দুয়ানকে অনেকজন লোক মিলে মারার চেষ্টা করছে। ইউনশি তার সাথে লোকেদের বলে, গিয়ে ওই লোকটাকে বাঁচাও। তারা গেলেই সে লোকগুলো পালিয়ে যায়। ইউনশিকে দেখে দুয়ানের চোখও পানিতে ভরে যায়। আর এতে আমরা বুঝতে পারি যে শুধুমাত্র ইউনশি টাইম ট্রাভেল করেনি, বরং দুয়ানও টাইম ট্রাভেল করেছে। দুয়ান কল্পনা করতে থাকে ইউনশি এখনো জিনলির বডিতে আছে। এরপর তারা একদম কাছাকাছি চলে আসে। ইউনশি দুয়ানের মাস্কটা খুলে দেয়। তারা দুজনেই তখন অশ্রু ভরা চোখে হাসতে থাকে। আর এই হ্যাপি এন্ডিং এর মাধ্যমেই এই ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি তো আমার কাছে অনেক ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর অবশ্যই লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।